রোহিঙ্গা প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব দিলেন ডক্টর ইউনূস। জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান। We urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe and dignified, voluntary and sustainable return to their homes in Rakhine. কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 7 দিনের রিমান্ড আবেদন। গণ অভ্যুত্থানের সময় হত্যা ও ভার্চুয়াল প্রপাগান্ডায় জড়িত অভিযোগ পুলিশের। লুট করা অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ 5 লাখ টাকার পুরস্কার ঘোষণা। জনগণ নির্বাচনমুখী হলে কমে আসবে অনেক সমস্যা, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। বিকেলে প্রকাশ হবে জাকসুর বৈধ প্রার্থী তালিকা। খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপা ইজি বাইকের 4 আরোহী নিহত, আহত 4 জন। হাসপাতালে কুমিল্লার বুড়িচংয়ে লরির ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল চালকের। ভারতে বাংলাদেশি নাগরিকদের আওয়ামী লীগ কিংবা জঙ্গি তকমা দিয়ে হেনস্থা। গেদে সীমান্ত থেকে 2 ভুয়া সাংবাদিক সহ 3 জনকে আটক। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন, নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সকালে রোহিঙ্গা সংকট নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে প্রস্তাবগুলো উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আলামিন তালুকদার। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 15 লাখ রোহিঙ্গা। মানবিক কারণে বাংলাদেশ এই বিপুল সংখ্যক মানুষকে ঠাঁই দিয়েছে। 2017 সাল থেকে এখনও কোনো রোহিঙ্গাকে সেদেশে ফেরত পাঠাতে পারেনি। এমন বাস্তবতায় কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। মূল অধিবেশনের শুরুতে আরাকানে মিয়ানমার সামরিক জান্তা ও বিভিন্ন সংগঠনের নির্যাতনে নিহত রোহিঙ্গা সদস্যদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের এই আয়োজন। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে নির্যাতনে ঘর ছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। এখন সময় এসেছে প্রত্যাবাসনের। On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing of the entire Rohingya population. প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক মহলে সকল চেষ্টা জারি রাখতে হবে। I acknowledge the continued support, assistance and solidarity of the donors, our partners, UN agencies, international organizations and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও এ সংকট সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। We urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe and dignified, voluntary and sustainable return to their homes in Rakhine as soon as possible. এর আগে বক্তব্যের শুরুতে দেশের চলমান পরিস্থিতিও তুলে ধরেন আগত অতিথিদের সামনে। বলেন, দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে সমুদ্র পাড়ে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে এই কক্সবাজার সম্মেলনে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশ আর রোহিঙ্গাদের এত বড় বোঝা বয়ে বেড়াতে চায় না, তবে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ভূমিকা সেটি বারবার স্পষ্ট করেছেন তার বক্তৃতায়। তিনি আশা করছেন একদিকে মানবিক সহায়তা যেমন অব্যাহত থাকবে, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের ফলেই রোহিঙ্গারা ফিরতে পারবেন তাদের নিজ দেশে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। রোহিঙ্গা সংকট নিয়ে সংলাপে ডক্টর ইউনূস বিষয়ে আমরা আরো তথ্য জানবো, তবে তার আগে একটু হাইকোর্টে যেতে হচ্ছে। সেখানে কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে, যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড, দুদকের সামনের যে 20 তলা বিল্ডিং, এই কনকর্ডে আমি থাকি। আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। আমি দেখলাম উপর থেকে 7 থেকে 8 জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। স্লোগানের ভাষা মানে এমন কোনো অনা আর কি। 7-8 জন ছেলে মেয়ে, এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কা আছি যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা। 1। 2 নম্বর হলো, আমার মূল প্রশ্নটা হলো, আমি একজন মানুষ, আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম, আমি এই দেশে 61 বছর যাবৎ রাজনীতি করি, কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট। এই রাইট, এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেইগুলো তারা দূর থেকে বলছে, কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত যেভাবে স্লোগান দিচ্ছে, এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি। শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয়। দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? যদি আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। হে বাংলাদেশের মানুষ, আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে, তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও। আমরা হাইকোর্টে ছিলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কথা বলছিলেন। তিনি যেমনটি বলছিলেন যেই শোকজ করা হয়েছে তাকে, তার উত্তর তিনি নির্দিষ্ট সময়ে দেবে এবং দল থেকে যেই সিদ্ধান্ত দেওয়া হবে সেটি তিনি মেনে নেবেন বলেও জানাচ্ছিলেন, সরাসরি দেখাচ্ছিলাম সেটি। এদিকে ফেব্রুয়ারিতে ভোট দিতে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেছে, তাদের প্রত্যাশা পূরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, তারা সে সময় পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ সময় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া করা হয়। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে
এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না, তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। মিয়ানমারের রাখাইনে ভয়াবহ রোহিঙ্গা দমনপীড়নের ৮ বছর আজ। এই দিনটি স্মরণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উখিয়ার ১ ও ৪ নম্বর ক্যাম্পে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, রাখাইনে বর্তমানে আরাকান আর্মি হত্যা ও নির্যাতন চালাচ্ছে, সেখানে নিরাপত্তা নিশ্চিত না করলে প্রত্যাবাসনও সম্ভব নয়। যারা রাখাইনে আছে তারাও পালিয়ে আসছে, আর রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত। এর ফলে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। আর ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন অঞ্চলের মংডু, বুচিথং, রাসুথং জেলার রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতন শুরু করে। সে সময় বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। আরারে বর্মার জালেম সরকারে মারি দড়ি হাড়ি জুলুম করি এখন জুলুমের সীমা ছাড়া জুলুম করি আর ধুঁড়া দিয়ে আর নিজে আগে কিন্তু আর ধুঁড়া দিয়ে দেয়। আরা প্রত্যেকজন আসতে চেষ্টা করিলে আরা ইন্টারন্যাশনাল কমিউনিটি আর আসতে আর যদি বেগুন যদি কোলাবরেট করি এর আসতে আর যদি হাজ করে যাই দিতে গেলে ইনশাল্লাহ আর দেশ দাস্তে আরা কে ব্যাক পাই। রোহিঙ্গাদের এই সংকট সমাধানে আজ প্রধান উপদেষ্টা বেশ কিছু কথাই বলেছেন, সেটি আমরা সংবাদের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং কক্সবাজারের এই প্রোগ্রামটি কভার করেছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, তিনি এখনো সেখানেই আছেন। আমরা আরও তথ্য তার মাধ্যমে জানাবো। আপনি একটু আমাদেরকে জানাবেন রিয়াজ, সম্মেলনের সেশনে এখন কি চলছে এবং প্রধান উপদেষ্টার একান্ত কোনো বৈঠক আজ আছে কিনা সেটিও জানতে চাই। বৃষ্টি শেষেরটা দিয়ে যদি শুরু করে যে কোনো বৈঠক নেই, তিনি এসেছিলেন মূল যে পর্ব সেই পর্বটি শুরু করে বা সেই মূল পর্বে তিনি বক্তব্য দিয়ে চলে গেছেন। আর এখন যেটি চলছে, আজকে দিনব্যাপী বেশ কয়েকটি সেশন রয়েছে যেখানে মূলত রোহিঙ্গাদের জন্য মানবিক যে সহযোগিতা, অর্থ বরাদ্দ এবং পাশাপাশি তাদের উপর যে নির্যাতন, সেই নির্যাতনের বিচার সব কিছু মিলিয়ে বেশ কয়েকটি সেশন রয়েছে। এবং একই সঙ্গে আমরা এখানে যেখানে রয়েছি এখানে একটি সেশন চলছে আর একটি উপরে আরেকটি চলছে, অর্থাৎ ২-৩টি ভাগে ভাগে সেশনগুলো অনুষ্ঠিত হচ্ছে। এখানে মূলত তারা বারবার রোহিঙ্গা যারা রয়েছেন জনগোষ্ঠী, তাদের প্রতিনিধি এসছেন, তাদের কাছ থেকে জানতে যাচ্ছেন তাদের কি সমস্যা, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কী সহযোগিতা করতে পারে বা কীভাবে তাদেরকে প্রত্যাবাসন করতে পারে। একটু তথ্য দিয়ে রাখি যে গতকালকে আমার একটি প্রতিবেদন প্রচার হয়েছিল যেখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে মূলত রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কারা এবং কী জন্য মূলত রোহিঙ্গা প্রত্যাবাসনটি সহজ নয় এখন। তো সেই কথাটি এখানে তারা বলছেন যে এখন এখানে যে প্রোগ্রামটি হচ্ছে সেখানে আলোচকরা বলছেন যে এটির জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে চীন, এবং চীনকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে, বা তারা বলছেন যে চীনকে দায়িত্ব দেওয়া যেতে পারে। চীন যদি আগ্রহী হয় এবং তারা যদি ইতিবাচক ভূমিকা পালন করে তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়াটি সহজ হতে পারে। অর্থাৎ মিয়ানমার এবং তার প্রতিবেশী যে বড় শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলোর ইচ্ছার উপর নির্ভর করছে রোহিঙ্গাদের নির্দিষ্ট প্রত্যাবাসন, সেটি অনেকটা স্পষ্ট হয়েছে আজকের যে সেশনটি চলছে সেখানে অতিথিদের আলোচনা। আর রোহিঙ্গারা বলছেন যে আমরা আসলে শরণার্থী জীবনটা তো আমরা নিজে বেছে নেইনি, আমাদেরকে উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বা আমাদেরকে নির্যাতনের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সুতরাং সেটি আমাদেরই দেশ এবং আমরা সে দেশের নাগরিক, সেখানে ফেরত যেতে চাই। কিন্তু ফেরত যাওয়ার আগে মূলত আবার গিয়ে যাতে জীবনের নিরাপত্তাহীনতার সংখ্যায় পড়তে না হয় সেই ধরনের একটি পদক্ষেপ, উদ্যোগ বা সেই ধরনের একটি উপায় বের করার জন্য মূলত যে সম্মেলন সেটি আয়োজন করা হয়েছে। এবং এই সম্মেলনের থেকে যে প্রাপ্ত ফলাফল সেটি জাতিসংঘের উচ্চতর অধিবেশনে পেশ করা হবে। তখন তারা আশা করছেন হয়তোবা অন্তত কিছুদিনের মধ্যে বা অদূর ভবিষ্যতে প্রত্যাবাসন যে প্রক্রিয়া সেটি শুরু হতে পারে। বেশ বিস্তারিত তথ্য আপনি আমাদের জানাচ্ছিলেন, ধন্যবাদ রিয়াজ। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন জানিয়েছে পুলিশ। এরই মধ্যে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হয়েছে। গতরাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। আর এ বিষয়ে আমাদের সহকর্মী আশিক মাহমুদ খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আশিক, এই রিমান্ডের শুনানি কোন পর্যায়ে জানাবেন? মামলার সুনির্দিষ্ট ধারাগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। বৃষ্টি, তৌহিদ আফ্রিদিকে এখনও আদালত প্রাঙ্গণে এনে হাজির করা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি পথে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাকে এই সিএমএম আদালতে হাজির করা হবে এবং পরবর্তীতে তাকে আদালতে এই সিএমএম আদালতের যে 15 নম্বর আদালত সেই আদালতে তাকে তোলা হবে এবং সেখানে তার যে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে সিআইডির তদন্ত কর্মকর্তা, সেই রিমান্ডের শুনানি হবে এবং সেখানে তৌহিদ আফ্রিদির পক্ষে নিশ্চয়ই তারা আইনজীবীরা জামিনের আবেদন করবেন, তার উপর শুনানি হবে। পরবর্তীতে
কোর্ট হয়তো আদেশ দেবে। একটু বলতে চাই যে তাকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই হত্যা মামলাটি 302 ধারায় গত 2024 সালের 5 আগস্ট যে শেখ হাসিনা সরকার পতনের দিন যে যাত্রাবাড়িতে যে গণহত্যা চালানো হয় সেখানে একজন মৃত্যুবরণ করে, সেই ঘটনায় 30 তারিখে একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং সেই হত্যা মামলায় তিনি 11 নম্বর আসামি ছিলেন এবং তাকে এই অভিযোগেই বরিশাল থেকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মামলায় একটু বলতে চাই, তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী মাইটিভি চেয়ারম্যান, তিনিও এই মামলার 22 নম্বর আসামি, তাকেও কিন্তু এই মামলায় আগে গ্রেপ্তার করা হয়েছে, সে কিন্তু কারাগারে রয়েছে। এবং এই মামলায় শুধু তৌহিদ আফ্রিদি বা তার বাবা নাসির উদ্দিন সাথী নয়, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অসংখ্য মানুষ কিন্তু এই মামলার আসামি রয়েছে এবং সেই মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার করে আমরা ধারণা করছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হবে এবং দুপুর পরে অর্থাৎ 3টার পরে আমরা ধারণা করছি এই মামলার শুনানি হতে পারে। বৃষ্টি, তাকে আনার পরে এবং শুনানির পরে আপনার মাধ্যমে দর্শকদের আরো বিস্তারিত জানাবো। ধন্যবাদ আশিক। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজ 8ম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আর এ পর্যন্ত এই মামলার সাক্ষ্য দিয়েছেন 19 জন। গতকাল সাক্ষ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাজিবুল ইসলাম সহ 3 জন। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক এসআই চঞ্চল চন্দ্র সরকারকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে। আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে তিনি বলেন, পিস্তল ও শটগান উদ্ধার করলে 50,000 চায়না রাইফেল, 1 লাখ এসএমজি, 1.5 লাখ এলএমজি, 5 লাখ প্রতিগুলির ক্ষেত্রে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। আর রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের উপর, আর তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। কানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তাড়াতাড়ি উপহার দিতে পারবো। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ সহ 39 জনকে আসামি করে দেয়া চার্জশিট আদালত গ্রহণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী জানান, গত 1 জুলাই 38 জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। পরে মামলায় নতুন করে 1 আসামিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এই মামলায় বর্তমানে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ 20 জন আসামি গ্রেফতার আছেন, আর পলাতক 19 জন। পলাতকদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে। নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররাও শুনানিতে উপস্থিত আছেন। দিনব্যাপী 20টি আসনে সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শুনানি হবে এবং দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর, বাগেরহাটের 7টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তির শুনানির পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন। বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে 13টি আসনে শুনানি হবে। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী তানফির মৌসুম, আছেন নির্বাচন কমিশনে। আজকের শুনানির বিষয়ে কবে নাগাদ সিদ্ধান্ত হবে একটু বিস্তারিত করে জানাবেন তানফির।
সেই শুনানিটি শেষ হওয়ার পর পরবর্তীতে নির্বাচন কমিশন যে চূড়ান্ত সিদ্ধান্তটি দিবে সেটি গেজেট আকারে প্রকাশিত হবে এবং সেই গেজেট আকারে প্রকাশিত হলে তখন আমরা জানতে পারবো। এবং এছাড়া এই যে পুরো যে গণশুনানি প্রক্রিয়াটি আছে সেটি শেষ হওয়ার পর নির্বাচন কমিশন যখন গণমাধ্যমের সাথে কথা বলবেন তখন আমরা একটি সিদ্ধান্তের ব্যাপারে জানতে পারবো। আজকে মূলত 20টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি চলছে এবং এর মধ্যে 7টি আসনের সীমানা পুনর্নির্ধারণের যে শুনানি সেটি হয়ে গেছে এবং 3টা থেকে 5টা পর্যন্ত বাকি যে 13টি আসন রয়েছে সেগুলোর সীমানা পুনর্নির্ধারণের শুনানি চলবে এবং সেখানে যেগুলো এখনও হয়নি সেগুলোর মধ্যে আছে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা এবং পার্বত্য চট্টগ্রামের কিছু যে আসনগুলো রয়েছে সেগুলো। তবে এই যে সকাল থেকে যে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা আসনের যে সীমানা পুনর্নির্ধারণ সেখানে আমরা দেখেছি যে যারা দাবি আপত্তিকারী এবং আবেদনকারী যারা ছিলেন তাদের কৌশলীরা কিন্তু এই শুনানিতে এসে তাদের যে নির্ধারিত জায়গায় সেখানে নির্বাচন কমিশনারদের সামনে, সমগ্র কমিশনের সামনে তারা কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো আছে, দাবি রয়েছে, আপত্তি রয়েছে সেগুলো পেশ করেন। এবং সেখানে একটি বড় বিষয় হচ্ছে বাগেরহাট নিয়ে, যে বাগেরহাটের আগের যে 4টি আসন সেই 4টি আসনেরই পুনর্বহাল চাচ্ছেন আবেদনকারীরা। এবং সেক্ষেত্রে দেখা যায় যে আগে বাগেরহাট 3 আসনে ছিল রামপাল এবং মোংলায়, কিন্তু এবারে পরবর্তীতে যে সংসদীয় যে সীমানাটি করা হয়েছে সেখানে দেখা গিয়েছে যে রামপাল চলে গেছে সেক্ষেত্রে আপনার বাগেরহাট 2-এ এবং মোংলা চলে গেছে বাগেরহাট 3-এ। এবং এই বিষয়টি যাতে না হয় সেজন্যই কিন্তু মূলত আবেদন জানানো হয়েছে। যে সকল আবেদনকারীরা রয়েছেন তারা কিন্তু শুনানিতে এই আবেদনটি জানিয়েছেন। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ তানফির। ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচনে ছাত্র দলের প্যানেলে জায়গা পায়নি এমন প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন। এছাড়া প্রত্যাহারের তালিকায় আরো কয়েকজন আছেন। কাল অর্থাৎ মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 38তম ডাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে 9 সেপ্টেম্বর। আর এবারে ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে উৎসাহ এবং প্রত্যাশা। দিন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে। আমি সংগঠনের প্রতি আনুগত্যর বহিঃপ্রকাশ হিসেবে সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এবং সাদরে গ্রহণ করে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই ব্যাপারটা তো ওনারা দেখবেন, মাঠ পর্যায়ে ওনাদের কর্মী থাকবেন, কিন্তু এরকম কোনো কিছু দেখতেছে না। আসলেই ওনারা প্রশ্নের জবাব দিতে পারছেন না। মোটামুটি বর্তমান যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে ওনারা কোনো বিশেষ দলকে সুবিধা দিচ্ছেন কিনা আমার প্রশ্ন থেকেই যায়। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আল আমিন হক অহন। শেষ পর্যায়ে এসে আমরা যেমনটি দেখছি যে অনেকেই মনোনয়ন প্রত্যাহার করছেন। এখন পর্যন্ত কতজন প্রত্যাহার করলেন একটু আমাদেরকে জানাবেন। মনোনয়ন প্রত্যাহারের যে শেষ সময়সীমা দুপুর 1টা সেটা শেষ হয়ে গেছে, অর্থাৎ এখন আর প্রত্যাহার করার সুযোগ নেই। আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা জেনেছি মাত্র 20 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং সেটি যদিও অসমর্থিত সূত্র, হয়তো বিকাল 3:30-4টা নাগাদ কমিশন এই মনোনয়ন প্রত্যাহারের যে আবেদনগুলো করেছেন সেইগুলো দেখে এটি কোনো ডুপ্লিকেট আছে কিনা সেটি দেখে তারপরে সেই সঠিক সংখ্যাটি কত সেটি জানাবেন। তবে যদি সেটি 20 হয়ে থাকে তাহলে সেটি খুবই কম, অর্থাৎ আমরা ভেবেছিলাম যে সেটি 100ও হতে পারে এবং যে কারণে এখন পর্যন্ত প্রায় 500 প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে থাকছেন। সেক্ষেত্রে যে ব্যালট পেপার সেটির দৈর্ঘ্য 5 থেকে 6 পৃষ্ঠা হয়ে যেতে পারে এবং একজন ভোটারের ভোট দিতে অন্তত 5 থেকে 7 মিনিট সময় লেগে যাবে, যে কারণে দুপুর 3টা পর্যন্ত, সকাল 8টা থেকে 3টা পর্যন্ত ভোট গ্রহণের যে সময়সীমা সেটি নিয়েও নতুন করে ভাবতে হবে নির্বাচন কমিশনকে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তো নির্বাচন কমিশনের অধীনেই কাজ করছেন, তারা বলছেন যথেষ্ট সহযোগিতা তাদেরকে করা হচ্ছে। পাল্টাপাল্টি অভিযোগের খবর আমরা কয়েকদিন থেকেই নিচ্ছিলাম এবং আজও আমরা দেখেছি শিবির সমর্থিত যে প্যানেল সেই প্রার্থীরা কথা বলেছেন, তারা জানিয়েছেন সাইবার বুলিং করা হচ্ছে, তাদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালানো হচ্ছে এবং সেই অভিযোগের তীর ছাত্র দলের যে সব নেতাকর্মী আছেন তাদের বিরুদ্ধেই, এবং বলছেন যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে যেন মামলাই করেন এবং এভাবে সাইবার বুলিং যেন না করেন। একই সঙ্গে আমরা গতকালও দেখেছি ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু গতকালও বলা হচ্ছিল যে
তাদের বিরুদ্ধেও সাইবার বুলিং করা হচ্ছে, তারা এই কথা বলছিলেন। এবং সেই সাইবার বুলিং যেন না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই বিষয়ে বেশ সোচ্চার, বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিষয়ে তো স্পর্শকাতর অবস্থানে সবসময় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, নির্বাচন কেন্দ্রিক একেবারেই যেন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে কিংবা সংঘবদ্ধ কোনো কিছু ঘটিয়ে নির্বাচনটাকে কলুষিত করা এবং সেই সঙ্গে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, সেটি যেন না করা হয় সাধারণ শিক্ষার্থীদের সেই চাওয়াই। বেশ বিস্তারিত তথ্য আপনি আমাদের জানাচ্ছিলেন, ধন্যবাদ অহন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিকেলে জাকসু নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে কমিশন। বিকেল 4টায় তালিকা প্রকাশের কথা রয়েছে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় ও হল সংসদে মোট 740টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন পদে 555 জন ছাত্র আর 185 জন ছাত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন পরে নির্বাচন ঘিরে উচ্ছ্বসিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে আজ দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান। সকাল 10টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এই কার্যক্রম শুরু হয়, যা বিকেল 5টা পর্যন্ত চলবে। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়া যাবে 26 আগস্ট পর্যন্ত, আর মনোনয়নপত্র বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিক প্রার্থীদের যে তালিকা সেটি প্রকাশ 2 সেপ্টেম্বর, আর পরদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, আর চূড়ান্ত তালিকা 4 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। দীর্ঘ সময় পর আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এদিকে রাকসু নির্বাচনের ছবি সহ ভোটার তালিকা, আবাসিক হলে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত সহ 5 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। দুপুরে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বর দলীয় টেন্ট থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান নেতাকর্মীরা। পরে উপাচার্য রাকসু প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা। খুলনার ডুমুরিয়ার ট্রাক চাপায় প্রাণ গেছে ইজি বাইকের 4 আরোহীর, 4 জন আহত হয়েছেন। সকালে জেলেরডাঙ্গা এলাকার খুলনা সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানায় সকাল 9টার দিকে কোয়াবাজার এলাকা থেকে একটি ইজি বাইক যাত্রী নিয়ে ডুমুরিয়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক 3 চাকার বাহনটিকে চাপা দেয়। দুমড়ে মুচড়ে যায় ইজি বাইকটি। ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়, আর হাসপাতালে নেয়ার পথে মারা যায় একজন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পার হয়েছিল ওই মহিলা কলেজটুকু, পার হওয়ার পরে ওইখান থেকে কিভাবে কি হলো বলতে পারি না। মেয়েটার অবস্থা খারাপ, আর মহিলার 2টা পা ভেঙে গেছে, একটা হাত, আর এখানে আরেকটা পেশেন্ট ছিল, তাকে অক্সিজেন দেওয়া ছিল, পরবর্তীতে আইসিইউতে নেওয়ার সময় সে মারা গেছে। কুমিল্লায় লরির চাপা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের কংসনগর এলাকায় ঘটনা। স্থানীয়রা জানায় নিহত মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার বাসিন্দা। গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় নতুন বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় 2 ঘণ্টা বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার পথ আটকে বিক্ষোভ করায় ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা সিলেট রুটের গাড়িগুলোও আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আর ব্যবসায়ীরা বলছেন টঙ্গীবাজার এলাকায় 2টি বেইলি ব্রিজ আছে, তবে সে 2টি বর্তমানে জরাজীর্ণ। অথচ বেইলি ব্রিজ 2টি ঢাকা গাজীপুরের সাথে টঙ্গীবাজারকে সড়ক পথে সরাসরি যুক্ত করে। বিহাল এই ব্রিজ দিয়ে চলাচলকারীদের সাথে ভোগান্তিতে পড়তে হয় পণ্য পরিবহনকারী যানবাহনকেও। সারা দেশে 1500 কিলোমিটার সড়ক মহাসড়ক বেহাল। ডিসেম্বরের মধ্যে এসব সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি অবস্থান বিষয়ে বৈঠক শেষে উপদেষ্টা বলেছেন, মানুষের চলাচল, রাস্তার অবস্থা এবং পরিমাণ বিবেচনা করেই সড়ক সংস্কার করা হবে। তিনি জানান, বর্তমানে সড়কের নির্মাণ ব্যয় 30% বেশি, আর কমাতে রিভিউ কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা জানান, শৃঙ্খলা ফেরাতে পুরনো ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। এর ফলে সড়কে যানবাহন কমে গেলে প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও জানান তিনি।
ব্যাটারি চালিত অটোরিকশার সাথে কর্মসংস্থান জড়িত, তাই সেসব বন্ধ করা হচ্ছে না। বলেন অটোরিকশাগুলো যেন অবৈধভাবে রিচার্জ করতে না পারে সেজন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে। শুধুমাত্র অর্থ ব্যয় না হয়, যাতে এটা টেকসই হয়, এবং যেখানে সম্ভব আমরা যেখানে রিপেয়ার করব সেখানে যেটাকে আমরা বলি ওই যে রিজিড পেভমেন্ট মানে কংক্রিটের রাস্তা করার চেষ্টা করব, যাতে করে এটা আবার আগামী বর্ষাতে যাতে, কারণ আমরা তো জানি যে ওগুলো বর্ষা প্রবণ এলাকা, মানে আমরা তো একটা সেটা আইডেন্টিফাইড যে কোন কোন জায়গায় পানি জমে, কোন কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাডজাস্ট করার চেষ্টা করব। দেশের ৭৭% মানুষ সপ্তাহে একদিনও গরুর মাংস খেতে পারে না, আর মুরগির মাংস পাতে ওঠে না ৩৬% পরিবারের, এমন প্রতিবেদন দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি। সকালে সংবাদ সম্মেলনে সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, মাথা পিছু গড় আয় বেড়ে ৩২,০০০ টাকা হয়েছে, তবে প্রান্তিক 10% মানুষের গড় আয় প্রায় ৮,৫০০ টাকা। অনুষ্ঠানে জানানো হয় ৮৩% পরিবারের এক বা একাধিক আয়ের উৎস আছে, ২১% পরিবারে বসবাস করেন বিধবা নারী। ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, যেসব পরিবারে প্রবাসী আয় আসে তারা গড়ে ৩ মাসে ২৯,০০০ টাকা পেয়েছেন। ৫১% পরিবারে এক বা একাধিক ব্যক্তি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত। বিশ্বাসযোগ্য এবং হলিস্টিক পরিসংখ্যানগুলোর মাধ্যমে বেটার পলিসি রেসপন্স হতে পারে। শুধুমাত্র এভারেজটা জেনেই সার্বিক বাস্তবতাটা বুঝতে পারি না। আপনারা দেখেন যে ৩২,৬৮৫ এভারেজ ওভারঅল হাউস হোল্ড ইনকাম, কিন্তু বটম 40%কে যদি চিন্তা করি তাহলে কিন্তু সেই এভারেজটা হচ্ছে ১৪,৮৮১ টাকা। জাতীয় নির্বাচন নিশ্চিত করতে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সরকারকে সকল ধরনের পক্ষপাত দুষ্টতা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুপুরে সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা কাটছে না। বলেন, জুলাই সনদ কখনোই সংবিধানের উপরে স্থান পেতে পারে না। বলা হয়েছে এটি নিয়ে নাগরিকরা আদালতে যেতে পারবে না, এটি গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে। তে নোট অফ ডিসেন্ট রেখে গণভোটে যাওয়া উচিত হবে না বলেও মনে করেন তিনি। আমরা মনে করি এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, তার পলিটিক্যাল উইলটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন সরকারের উচিত হবে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটারেরা, গোটা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে আসলে আস্থার মধ্যে নেওয়া, কারণ এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন, সম্মিলিত একটা উদ্যোগের মতন। ভারতে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণার চেষ্টাকালে 2 ভুয়া সাংবাদিক সহ 3 জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তারা বৈধভাবে সীমান্ত পারাপারকারীদের আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা জঙ্গি তকমা দিয়ে নানাভাবে হেনস্থা করত। আটককৃতদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে কৃষ্ণগঞ্জ আদালত। সম্প্রতি দুদেশের সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সাথে এমন বেশ কয়েকটি প্রতারণার ঘটনা ঘটেছে। আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দর্শনা গেদে সীমান্ত দিয়ে শনিবার মেডিকেল ভিসায় বৈধভাবে ভারতে প্রবেশ করেন 4 বাংলাদেশি নাগরিক। সীমান্তে সংরক্ষিত এলাকা পার হওয়ার পরপরই তাদের ঘিরে ধরে সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ পরিচয়ধারী কয়েকজন। এ সময় ওই বাংলাদেশি নাগরিকদের আওয়ামী লীগ কর্মী আবার জঙ্গি তকমা দিয়ে গ্রেফতারের ভয় দেখাতে থাকেন তারা। এক পর্যায়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি মিটমাট করার চাপ দিতে থাকে কথিত সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের দলটি। আচরণ সন্দেহজনক মনে হলে শুরু হয় বাকবিতণ্ডা। ঘটনাস্থলে এগিয়ে যায় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান। অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে আটক করা হয় সাংবাদিক এবং গোয়েন্দা পরিচয়ধারী 3 ভারতীয়কে। কথাবার্তার অসঙ্গতি থেকে জানা যায় ভুয়া পরিচয় দিচ্ছিলেন তারা। আটকের পর কৃষ্ণগঞ্জ থানায় নেওয়া হয় 3 প্রতারককে। জব্দ করা হয় একটি গাড়ি। আটককৃতরা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, কলকাতা ও বারাসাতের বাসিন্দা। কৃষ্ণনগর জেলা আদালতের নির্দেশে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত পার হওয়া বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণার এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অনিক রহমান, যমুনা নিউজ। ইয়েমেনে ব্যাপক অভিযান চালিয়ে হুতিদের ক্লাস্টার বোমা হামলার জবাব দিল ইসরায়েল। রোববার রাজধানী সানায় সামরিক স্থাপনা টার্গেট করে বোমা বর্ষণ করে তেল আবিব।
6 জন প্রাণহানির শিকার হয় আর 86 জন আহত হয়। ইসরায়েলে হামলাকারীদের চড়া মাসুল দিতে হবেই হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো হুমকি হামলায় ঠেকাতে পারবে না হুতিদের, পাল্টা জবাব ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির। ইসরায়েলে হুতিদের ক্লাস্টার বোমা ব্যবহারের খবরের দুদিনের মাথায় হামলায় কেঁপে উঠল ইয়েমেনের রাজধানী সানা। 10টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে প্রায় 2000 কিলোমিটার পাড়ি দিয়ে চালানো হয় অভিযান। 4টি টার্গেটে ছোড়া হয় 30টির বেশি বোমা। হামলার জবাবে পাল্টা হামলা হবেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের সক্ষমতা এবং সংকল্পের নমুনা দেখে শিখছে বিশ্ব, এমন মন্তব্য করেন তিনি। ইয়েমেনে কৌশলগত টার্গেটে হামলা চালিয়েছে বিমান বাহিনী। রাজধানী সানার কেন্দ্রে প্রেসিডেন্সিয়াল প্যালেসে বোমা ফেলেছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। হুতি সন্ত্রাসীরা চড়া মূল্য দেওয়া শিখছে এবং ইসরায়েলে চালানোর প্রতিটি হামলার মূল্য চুকাতে হবে এভাবেই। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি অবশ্য বলছে তাদের সামরিক স্থাপনায় নয় বরং বেসামরিক অবকাঠামোয় বোমা বর্ষণ করেছে ইসরায়েলিরা। হুতির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যত ত্যাগই করা লাগুক গাজার প্রতি সমর্থন এবং সে লক্ষ্যে ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তারা। ইয়েমেনে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে বলা হয়, তেল আবিবের আগ্রাসন প্রমাণ করছে আমেরিকার সমর্থন নিয়ে আরব ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চায় ইসরায়েল। হুতিদের সাহসিকতার প্রশংসাও করেছে হামাস। ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভয়াবহ বন্যায় তলিয়েছে ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল। বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কায় পড়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। টানা বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে ইডেন, আল হাসওয়ার বেশ কয়েকটি শহরতলি এলাকা ডুবে গেছে, বহু বাড়িঘর, যানবাহন এবং বৃষ্টিতে বহু রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আবর্জনা পরিষ্কার করে নিজেদের ভেসে যাওয়া জিনিসপত্র উদ্ধার করছে বিপর্যস্ত এলাকার বাসিন্দারা। টাইফুন কাজিকির প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকা। ভিয়েতনামে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রায় 6 লাখ বাসিন্দাকে। দেশটিতে রোববার ঘন্টায় 166 কিলোমিটার বেগে আঘাত এনেছে টাইফুন কাজিকি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বহু ফ্লাইট বাতিল হয়েছে এবং তীরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সকল নৌযানকে। টাইফুনের প্রভাবে দেশটিতে টানা বৃষ্টি চলছে, এখনও ভূমিধসের শঙ্কাও রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে চীনের হাইনান প্রদেশ সহ আশপাশের এলাকায়। দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে 320 মিলিমিটার পর্যন্ত। আর ঝোড়ো হাওয়ায় অনেক গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। উদ্ধার তৎপরতায় কাজ করছে জরুরি বিভাগ। ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ওরেগন। এরই মধ্যে বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে, আগুন ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকাতেও। 5000-এর বেশি বাড়িঘর খালি করার নির্দেশনা দিয়েছে প্রশাসন। আগুন ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার ওয়াইন কান্ট্রি এবং নাপা কাউন্টিতে, আর ঝুঁকিতে আশপাশে 5 শতাধিক স্থাপনা। ওরেগনের মধ্যাঞ্চলে সতর্কতার আওতায় 4000 বাড়িঘর আগুন নিয়ন্ত্রণে 1200-র বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে। 10টি হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো হচ্ছে। শুষ্ক আবহাওয়া এবং বাতাসের তীব্রতায় আগুন দ্রুত গতিতে ছড়াচ্ছে। মূলত তীব্র তাপদাহের জেরেই দাবানলের এই ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।